নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমার ক্লাস বা বোঝানো যদি তোমাদের ভালো লাগে, ভিডিও শেষে ভিডিওটি লাইক করে দিও বা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আজ ক্লাস 9-এর একটি টেক্সট গল্প আমি বোঝাবো। গল্পটির নাম ইলিয়াস। ইলিয়াস গল্পের লেখক লিও টলস্টয়। লিও টলস্টয় রুশ সাহিত্যিক ছিলেন। 1885 সাল নাগাদ উনি এই গল্পটি লিখেছিলেন। পরবর্তীকালে 23 টেলস নামক গল্পগ্রন্থে ওনার গল্প স্থান পায়। গল্পটি অনুবাদ বা তর্জমা করেছেন বাংলায় মনীন্দ্র দত্ত। এই প্রশ্নটা খুব দেয় যে ইলিয়াস গল্পটি তর্জমা কে করেছেন। তর্জমা মানে ট্রান্সলেশন। রুশ ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন মনীন্দ্র দত্ত। গল্পটি লাইন ধরে পড়াবো। যদি পুরো ভিডিওটি মন দিয়ে দেখো, আশা করি সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। শোনো, উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। বাস্কির এক প্রকার উপজাতি, তারা পশুপালন করে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। উফা প্রদেশটা কোথায়? এশিয়া আর ইউরোপের সংলগ্ন ইউরাল পর্বতের পাদদেশে। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। এই জায়গাটা বুঝতে হবে। ইলিয়াসের বাবা যখন মারা যায় তখন তার বয়সও বেশি না, আর তার সম্পত্তিও সেরকম কিছু ছিল না। বেশিও ছিল না, কমও ছিল না। 7টা ঘটকি, ঘটকি মানে মেয়ে খোড়া, 2টো গরু আর 20টা ভেড়া। মনে রাখবে, বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কি কি ছিল। এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। ইলিয়াস পরিশ্রমী, তার স্ত্রীও পরিশ্রমী। তারা স্বামী স্ত্রী মিলে খাটাখাটনি করে সম্পত্তির পরিমাণ ধীরে ধীরে বাড়াতে লাগলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। এভাবে ধীরে ধীরে সম্পত্তি বাড়তে বাড়তে 35 বছর পর তার সম্পত্তি প্রচুর হয়ে গেল। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানি মানে মহিলা শ্রমিক যারা ছিল, তারা দুধ, দই, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। বাকি সবকটা খাদ্যদ্রব্যই তোমরা চেনো, শুধু কুমিশ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। কুমিশ হচ্ছে ঘটকির দুধ থেকে তৈরি এক ধরনের সুস্বাদু পানীয়। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবোলাও মানে প্রভাব প্রতিপত্তি, খুব নাম ডাক আর কি। আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে, হিংসে করে, স্বাভাবিক। ইলিয়াসের এত সম্পত্তি, যাদের কাছে সম্পত্তির অভাব তারা ইলিয়াসকে দেখে হিংসা করতে শুরু করছে। বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তার ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক, কুমিশ, চা, শরবত আর মাংস সব সময়ই হাজির। অতিথিরা ইলিয়াসের বাড়ি ঘুরতে আসলে ইলিয়াস তাদের কি কি খাদ্যদ্রব্য দিয়ে আতিথেয়তা করত, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আন্ডারলাইন করে রাখো। অতিথি এলেই 1টা বা 2টো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, আন্ডারলাইন করো। ইলিয়াসের কটি সন্তান? সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, অর্থাৎ ছেলেরা, বাবা গরিব থাকা অবস্থায় পরিশ্রমী ছিল, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তার বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের বাড়ি থেকে তার ছোট ছেলে আর ছোট বউকে কেন তাড়িয়ে দেওয়া হলো? কারণ বউ ঝগড়াটে, কারোর সাথে অ্যাডজাস্ট করে চলতে পারতো না।
ইলিয়াস তাকে একটি বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। বাড়ি থেকে তাড়িয়ে দিলেও সন্তানের প্রতি যে সন্তান বাৎসল্য, যে ভালোবাসা বা কর্তব্য, সেদিকে কিন্তু ইলিয়াস কোনো খামতি রাখেনি। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। ইলিয়াসের সম্পত্তিতে কি কি কারণে টান পড়ল পরের অংশে পুরো ডিটেলসে রয়েছে, আর এটা মান 5-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই খুব মন দিয়ে শুনবে। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলি মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। কিরবিজ এক প্রকার দুর্ধর্ষ উপজাতি, যারা প্রধানত চুরি চামারি ডাকাতি করে তাদের জীবিকা নির্বাহ করে। এইগুলো করার জন্য তাদের ভালো ঘোড়ার দরকার, তাই ভালো ঘোড়ার সন্ধান পেলেই তারা সেখান থেকে গিয়ে তা ছিনিয়ে নিত বা চুরি করে নিত। কিরবিজরা এসে ইলিয়াসের ভালো ভালো ঘোড়াগুলোকে চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সব শেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে এলো। সম্পত্তি বলতে আর কিছুই থাকলো না ইলিয়াসের, সমস্তই বিক্রিবাট্টা হয়ে গেল। পথে নেমে আসার মতো অবস্থা হলো ইলিয়াসের। আসল অবস্থা বুঝে উঠবার আগে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। কিভাবে তারা সেই মুহূর্তে জীবিকা নির্বাহ করছিল? অন্যের বাড়ি কাজ করে। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা। এটাও আন্ডারলাইন করবে, সম্বলের মধ্যে কি থেকে গিয়েছিল তাদের। তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। আর তার বৃদ্ধা স্ত্রী শামশেমাকি। ইলিয়াসের স্ত্রীর নামটাও আন্ডারলাইন করো, এমসিকিউ এসএকিউতে খুব দেয়। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই, অর্থাৎ নিকট আত্মীয় যারা ছিল তারাও আর কেউ রইল না ইলিয়াসের সাথে। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। মোহাম্মদ শাহ লোকটি খুব ভালো ছিল, প্রতিবেশী হয় ইলিয়াসের। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসীমাকেও ঘটকিগুলোকে ধুইতে পারবে, কুমিশ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। তাহলে কিসের কিসের কাজে দুজনকে নিযুক্ত করা হলো সেটা একটু দেখে নিও। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। স্বভাবতই এটাই চেয়েছিল ইলিয়াস। নিজের সম্পত্তি তো সমস্ত হারিয়ে ফেলেছে, অন্যের দয়ায় তাকে বাঁচতে হচ্ছে। সেইখানে এই মোহাম্মদ শাহের মতো একজন মানুষ তার কাছে দেবতা রূপে এসেছিল, যে তাকে আশ্রয় দিয়েছিল, কাজ দিয়েছিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কারণ এর আগে কখনো ভাড়া খাটেনি তো, তাই খুব কষ্ট হতো ইলিয়াসের। কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারতো কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্য মতো কাজকর্ম করত। তবু এই সম্পূর্ণ মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো, কারণ একসময় এরা অবস্থাপন্ন ছিল, এদের প্রচুর সম্পদ ছিল, এরা কাজের লোক রেখে কাজ করাতো। সেখানে নিজেরাই এখন অন্যের বাড়িতে কাজের লোক হয়ে কাজ করছে। এটা মোহাম্মদ শাহকে খুব ব্যথা দিত, কষ্ট দিত। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিল মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। মেঝে কম্বলের ওপর পাতা কুশান মানে কার্পেট,
কুশানে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটা চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? বিশেষত্ব এই যে একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার চৌকি। লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছে বহুদূর। ইলিয়াসের প্রভাব প্রতিপত্তির কথা শুধু নিজের অঞ্চলে নয়, অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল। অথচ আজ তার কিচ্ছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুক চুক শব্দ করল, ঘাড় নাড়তে লাগলো। সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। ভাগ্য চাকার মতো ঘোরে মানে কি? সুখ দুঃখ আবর্তিত হয়। ইলিয়াসের জীবন সেটা একটা বড় উদাহরণ। এই প্রশ্নটা দেবে যে এই কথাটা কেন বলা হয়েছে, তখন ইলিয়াসের জীবনের এই সুখের জীবন, তার বিপর্যয় নেমে আসার জীবন সবটাই বর্ণনা করতে হবে। একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। হ্যাঁ, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ, মানে খুব দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে যে তার বিগত জীবন এত সুখের ছিল, এখন এত কষ্টের। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, কারণ সে এখন এ বাড়ির কাজ করে, কাজের লোক, তাই সবাইকে সম্বোধন করার জন্য সবাইকে সে নমস্কার করলো, প্রার্থনা করলো। তারপর দরজার পাশে এক কোনায় বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। ইলিয়াসকে একটা বাটি কুমিশ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস এসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ, তার মুখে মনেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করছি। কত বছর ধরে তাদের বিবাহিত জীবন? 50 বছর। এটাও এমসিকিউ এসিকিউতে খুব দেয়। কাজ করে সম্পত্তি বানিয়েছিল 35 বছর, আর ওদের বিবাহিত জীবন কত বছরের? 50 বছরের। সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, আর আজ এখানে এই আমাদের 2য় বছর। মোহাম্মদ স্যার বাড়িতে ওরা কত বছর কাজ করছে? 2 বছর। যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। তারা অবাক হয়ে গেল যে আসল সম্পদ থাকা অবস্থায় যখন মানুষ সুখী থাকে তখন ওরা সুখ খুঁজে পায়নি, আর এখন পরিশ্রম করছে, লোকের বাড়ি কাজ করছে, এখন ওরা সুখ খুঁজে পেয়েছে। এটা কি বলছে ওরা? গৃহস্বামীও তাই বিস্মিত হয়ে পড়ল। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। অর্ধ শতাব্দী মানে 50 বছর। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে?
এটাই তো বড় প্রশ্ন, যে অর্থ নেই, সম্পদ নেই, লোকের বাড়ি কাজ করছো, তাহলে তোমরা সুখী কেন? প্রশ্নের উত্তরটা পরের অংশে রয়েছে, খুব ভালো করে শুনবে, কারণ এখানেই গল্পের নীতিটা লুকিয়ে রয়েছে। বলছি, যখন ধনী ছিলাম, বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই। দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাকে লোকে নিন্দে না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলি নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমাবার উপায় নেই, মনে দুশ্চিন্তা, ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেলল। ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল, এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া, সেও তো পাপ। কাজে এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি, কেন সুখ খুঁজে পাইনি আগের জীবনে, এটা তারই ব্যাখ্যা। আর এখন এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছাই খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার আর কুমিশ পাই, শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে, সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম, তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াসরা বলল, সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল, তাহলে গল্পের নীতিটা বা জ্ঞান কি পেলে এখান থেকে? যে সম্পত্তি কিন্তু মানুষকে সবসময় সুখী করতে পারে না। সম্পত্তি মানুষের জীবনে অবাঞ্ছিত চিন্তাভাবনা বহন করে নিয়ে আসে। সম্পত্তি না থাকা অবস্থায় ইলিয়াস এবং তার স্ত্রী শামসে মাগি সুখ খুঁজে পেয়েছে। তারা ঈশ্বরের কথা চিন্তা করতে পেরেছে। স্বামী স্ত্রীর মধ্যেকার দ্বন্দ্ব ঘুচে গেছে তাদের। তাই তারা শেষ জীবনে গিয়ে লোকের বাড়ি কাজ করলেও তারা সুখী দম্পতি। যাই হোক, গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।